এইভাবে আর কতদিন ঘরে বসে বসে খাবি? একটা চাকরির ব্যবস্থা কর। হ্যাঁ মা, চেষ্টা তো করছি, কিন্তু কোনোভাবেই তো চাকরি পাচ্ছি না। আর একটু ভালোভাবে দেখ, তোর আব্বু তো প্রতিদিন আমাকে কথা শোনায়, তুই কেন কাজে যাস না, তুই ঘরে বসে বসে থাকিস কেন, ঘরে বসে খেয়ে তুই অলস হয়ে যাচ্ছিস। আচ্ছা মা, দেখছি কি করা যায়। দেখা দেখি তো অনেক করলি, এবার একটা কাজে লেগে যাত যত সব। এইভাবেই পরিবারের অবহেলা ও তাদের কথা শুনতে শুনতে দিন কাটছে আমার। পড়ালেখা শেষ করেছি আজ 2 বছর হলো, কিন্তু এখন তো একটা চাকরির ব্যবস্থা করতে পারিনি। অনেক জায়গায় চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য না থাকলে কি আর করা। কিন্তু আমার পরিবার তা বোঝার চেষ্টাই করছে না। তারা মনে করছে আমি ইচ্ছে করি চাকরি করতেছি না বা চাকরি খুঁজছি না। এই পরিস্থিতিতে তাদের উচিত আমার পরিবারের আমাকে সাপোর্ট করা। সেখানে তারা আমাকে উল্টো প্রতিনিয়ত গালাগালি, আজে বাজে কথা শুনিয়ে যায়। এই বিষয়টা নিয়ে মনটা বেশি খারাপ থাকে। তা বাবা তানবীর, চাকরি বাকরি কি হয়েছে নাকি তোমার? জি না আঙ্কেল, এখনো পাইনি, চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। কি বলো, এখনো চাকরি পাওনি? আমার ছেলে তো মস্ত বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, সামনের মাসে ওর বিয়ে। ও যাক আঙ্কেল, শুনে ভালো লাগলো যে শফিক ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। হ্যাঁ, ওর জন্য দোয়া করো বাবা। হ্যাঁ তা তো করি, আমি তো সবসময় দোয়া করি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, এখন আমি আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সময় খারাপ হলে যা হয় আর কি, যেখানেই যাই মানুষ কথাই শোনায়, মাঝে মাঝে তো মন চায় জীবনটাই দিয়ে দিই। আর ভাল লাগে না এইসব যন্ত্রণা। এইসব ভাবছিলাম, তখনই রাফসান কোথা থেকে যেন এসে বলল, কিরে বন্ধু, এখানে একা একা বসে কি করস? এই তো বন্ধু, ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম সামনে কি হবে। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে আল্লাহ চাইলে। সেটাই তো এখন ভরসা, আল্লাহ ছাড়া তো এখন কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আরে বেটা, এত চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাব। এইভাবে বসে বসে খালি খাইলেই হইব? কাম কাজে তো করতে হইব। 2 বছর ধরে লেখাপড়া শেষ করছো, এখন পর্যন্ত একটা কাজ ঢোকাইতে পারলা না। আমি তো চেষ্টা করতেছি আব্বু, এখন কাজ না পাইলে আমি কি করব? কি করবা? সামনের যে পুকুরটা আছে ওটাতে যে ডুববে মরে যাও। মানুষের সামনে এখন তোমার লেগে যাইতে পারি না। এত বড় জোয়ান পোলা খালি ঘরে বসে খায় আর ঘুমায়। মানুষের কথা শুনতে শুনতে আর খোটা শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে। যত সব আপদ জুটছে আমার কপালে। এই কথা বলে আব্বু চলে গেল। আব্বুর কথাগুলো শুনে গলা দিয়ে আর খাবার নামলো না, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মাঝে মাঝে মনে হয়, আমি কি সত্যিই তাদের সন্তান? যদি তাদের সন্তানই হই, তাহলে এতটা অবহেলা কেন? চাকরি পাচ্ছি না, এটা কি আমার দোষ? আমি চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, সেখানে আমার কি দোষ? না, এবার কিছু একটা করতেই হবে। আর যাই হোক, এখন থেকে আর কারো ওপর বোঝা হয়ে থাকবো না। রাতটা নির্ঘুম কাটিয়ে দিলাম। একটু আলো হতেই বাড়ি থেকে বেরিয়ে আমতলায় গিয়ে বসলাম। আসার সময় মার সাথে দেখা হয়েছে। একটিবার জিজ্ঞেসও করলো না, এত সকালে কোথায় যাচ্ছিস? এইভাবে অনেকটা সময় আমতলায় বসে থাকার পর কিছুক্ষণ পর রাফসান আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কিরে, এত সকাল সকাল আমতলায় কেন? বাসায় যাস নাই কালকে রাতে? হ্যাঁ গিয়েছিলাম, একটু আগে এসে এখানে বসলাম। খাইছস সকালে কিছু? হ্যাঁ খেয়েই বের হয়েছি, ভালো লাগছিল, তাই এই গাছটার নিচে এসে বসলাম। তুই কোথায় যাচ্ছিস এত সকালে? আমার মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাফসান বলল, মিথ্যা কথা কবে থেকে শিখলি রে ভাই তুই? তোর চেহারা দেখে বোঝা যাইতেছে তুই মনে হয় কাল রাতের থেকে কিছুই খাস নাই। এখন পরে কথা কমনে, আগে চল আমরা কিছু খাই। আমিও সকালে কিছু খাই নাই, চল। আর একটা কথা কবি নক্ষণ। তারপর রাফসানের সাথে একটা হোটেলে গিয়ে সকালে নাস্তাটা করে আবার আমতলায় এসে বসলাম।
রাফসান আমাকে বলল, সরকারি চাকরি বা কোনো প্রাইভেটের চাকরিও মনে হয় এখন পাবি কিনা সন্দেহ। আর এইভাবে বসে মানুষের কথা কতদিন শুনবি? একটা কাজ কর, এখানে কোনো একটা দোকানে ছোটোখাটো একটা কাজ কর, আর তা না হলে ছোটোখাটো একটা ব্যবসা দিয়াব। কোনো কাজই আমি ছোট বড় চোখে দেখি না, কিন্তু এই মুহূর্তে আমি কোনো কাজই পাচ্ছি না। আর রইল ব্যবসা, ব্যবসা করার জন্য টাকা লাগবে, সেটা পাবো কই? এটাও ঠিক কথা কইছস, এখন টাকা কোথা থেকে ম্যানেজ করা যায়? আমাদের দুজনের কথার মাঝেই তপন ভাই আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, রে, কি নিয়ে কথা বলছিস তোরা? তপন ভাই হলো আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে। চেয়ারম্যানের ছেলে হলেও তার মনে বিন্দু পরিমাণ অহংকার নেই। তিনি মানুষের বিপদে পাশে দাঁড়ায়। রাফসান তপন ভাইকে আমার ব্যাপারে সব বলল। সব শুনে তপন ভাই আমাকে বলল, আগে কখনো কোথাও চাকরি করেছিস তানভীর? না ভাই, আগে কখনো কোথাও চাকরি করি নাই। আচ্ছা, সমস্যা নেই। তোরা তো জানিস আমাদের গ্রামে একটা কাপড়ের দোকান আছে, সেখানে একজন লোক লাগবে বিশ্বস্ত। তুই যেহেতু পড়ালেখা করেছিস, দোকানের হিসাবটা রাখতে পারবি, সাথে দোকানের দেখাশোনা তো করবি। এতে তোর সমস্যাও তোর হয়ে যাবে আর আমারও। কি বলিস, করবি কাজ আমাদের দোকানে? এটা যেন হাতে চাঁদ পাওয়ার মতো। খুশিতে আমার চোখে পানি এসে পড়ল। আমি দ্রুত তপন ভাইকে জবাব দিলাম, হ্যাঁ ভাই, আমি কাজ করব, অবশ্যই করব। তারপর তপন ভাই আমার কাঁধে হাত রেখে বলল, তাহলে কাল থেকে 9টায় আমার দোকানে চলে আসিস। এই বলে তপন ভাই চলে গেল তার গন্তব্যে। খুশিতে আমি রাফসানকে জড়িয়ে ধরে বললাম, এইবার মনে হয় আমার কষ্টের দিনগুলো শেষ হয়ে যাবে। কইছিলাম না তোরে, আল্লাহ চাইলে একটা না একটা ব্যবস্থা করে দিবই। দেখলি এখন একটা ব্যবস্থা হয়ে গেল না? রাফসানকে বিদায় দিয়ে চলে গেলাম বাড়িতে। যাওয়ার সময় মিষ্টি নিয়ে গেলাম। মাকে বললাম, এই নাও মা, মিষ্টি খাও, আমার চাকরি হয়ে গেছে। আমার কথা শুনে মা অনেক খুশি হলো। রাতে খাবারের সময় আব্বু বলল, যাক, অবশেষে তুমি চাকরি পাইছো, ভালো। এইবার একটু মন দিয়ে কাজ কাম কইরো, তা না হলে দুদিন পর আবার চাকরি চলে গেলে আবার আমার কান্দে বসতে হইব। বুঝছো না কি কইতাছি? আমি আর প্রতি উত্তরে আব্বুকে কিছুই বললাম না, খাবারে মনোযোগ দিলাম। পরের দিন সকালে উঠে দোকানে চলে গেলাম। কাজকর্ম কিভাবে করতে হবে সেটা বুঝে নিলাম। তারপর শুরু হয়ে গেল আমার কর্মজীবন। এইভাবে চলে গেল 4টি বছর। এখন আমি ব্যবসার অনেক কিছুই জানি, আর আমার কাছে কিছু টাকাও জমে হয়ে গেছে, যেটা দিয়ে এখন আমি একটা ব্যবসা দিতে পারবো। তাই তপন ভাইকে তার দোকানের সব কিছু বুঝিয়ে দিয়ে তার থেকে দোয়া নিয়ে ব্যবসা শুরু করলাম। এখন আল্লাহর রহমতে দিনকাল অনেক ভালো যাচ্ছে। আমি ব্যবসাও অনেক উন্নতি লাভ করেছি, কিন্তু এখন আর আমার পরিবার আমাকে কথা শোনায় না। তারা এখন পারলে আমাকে তাদের মাথায় রাখে। যারা যারা এক সময় আমাকে নিয়ে মজা ঠাট্টা করত, এখন তারাই আমার প্রশংসা পঞ্চমুখ। বাংলায় একটা প্রবাদ আছে, যদি আপনি সফল হন তাহলে আপনার ছেঁড়া জামাটাও একটা ইতিহাস, কিন্তু যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনার পরা সোনার তৈরি জামাটাও একটা পরিহাস হয়ে থাকবে এই দুনিয়ার কাছে।